সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমাদের পার্শ্ববর্তী দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী আ মিয়ানমার। তাদের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই একটা ঘোলাটে ভাব লক্ষ্য করা যাচ্ছে। তো অতি সম্প্রতি আ আন্তর্জাতিক কিছু মিডিয়াতে এ সংক্রান্ত বেশ কিছু তথ্য আ রিপোর্টেড হয়েছে। আ যেগুলোতে দেখা যাচ্ছে যে আ মিয়ানমারের বর্তমান জান্তা সরকার আ পরোক্ষভাবে হলেও কিছুটা স্বীকার করে নিয়েছেন যে তারা পরমাণু কর্মসূচি আ চালাচ্ছেন। তবে এক্ষেত্রে আ নতুন পরমাণু শক্তিধর দেশগুলো সাধারণত যে বয়ান দেয় যে আ তারা বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্যই পরমাণু কর্মসূচি চালাচ্ছে। মিয়ানমারও তার ব্যতিক্রম নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মিয়ানমারের এই পরমাণু কর্মসূচি এটা আসলে আ বাংলাদেশের যেহেতু প্রতিবেশী মিয়ানমার, বাংলাদেশের জন্য এটা আসলে কতটা আ শঙ্কাময় বা কতটা হচ্ছে গিয়ে এটা বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ, সেই বিষয়টা নিয়ে মূলত আজকের এই আলোচনাটা আমি করতে চাচ্ছি। মিয়ানমারের আ এ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে সহায়তা করছে রাশিয়া। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে ২০০৯ সাল থেকে রাশিয়ার সাথে মিয়ানমারের এই সংক্রান্ত একটি আ বোঝাপড়া বা আলোচনা যেটাই বলি সেটা শুরু হয়েছে। রাশিয়ার যে সরকারি পরমাণু সংস্থা রোসাটম, সেই রোসাটমই মিয়ানমারে কাজ করছে এবং রাশিয়ার সাথে মিয়ানমারের সম্ভবত ২০২৩ সালে আ একটি এই সংক্রান্ত চুক্তিও হয়েছে। যেটি আসলে খোলাসা করা যাচ্ছে না। কোনো আ কেউই খুব পরিষ্কারভাবে কোথাও কোনো মিডিয়াতেই, আন্তর্জাতিক মিডিয়াতেই এটা খুব খোলাসা করে আলোচনা হচ্ছে না। স প্রতিটি হচ্ছে গিয়ে সন্দেহজনক আলোচনা। সন্দেহ থেকে এই রিপোর্টগুলো হয়েছে। তবে কিছু আ তথ্য উপাত্ত আ এগুলো আবার ভেরিফাই করাও যায়নি। আবার কিছু তথ্য উপাত্তর সত্যতাও কিছু পাওয়া গিয়েছে। রোসাটমের সাথে মিয়ানমারের এক ধরনের পরমাণু কর্মসূচিতে সহায়তামূলক একটি চুক্তির তথ্য আন্তর্জাতিক মিডিয়াতে লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে আ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রও কিন্তু আ যুক্তরাষ্ট্রের যে বিচার বিভাগ, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কিন্তু একটি আ তথ্য বেরিয়েছিল। সেটা হচ্ছে জাপানি একজন নাগরিকের কিন্তু তারা শাস্তি দিয়েছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মিয়ানমারের পরমাণু কর্মসূচিতে সহায়তার জন্য। সহায়তার জন্য বলতে তিনি মূলত সরবরাহকারী ছিলেন। এই অভিযোগটি তার বিরুদ্ধে আনা হয়েছে। আর মিয়ানমারের সাথে যেহেতু ইউরোপ এবং আমেরিকার সম্পর্ক মানে খুবই শীতল, পরোক্ষভাবে যদি আমরা লক্ষ্য করি যে রাশিয়া এবং চীনের সাথে কিন্তু অত্যন্ত উষ্ণ একটি সম্পর্ক মিয়ানমারের এই সামরিক জান্তা সরকারের। তো এই রাশিয়া এবং চীনের সহযোগিতা মিয়ানমারের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে থাকাটা খুবই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না এবং রাশিয়া এ ধরনের সহায়তা করেই থাকে তার বন্ধু রাষ্ট্রগুলোকে। আর চীনও আর্থিকভাবে সহায়তা করতেই পারে। মিয়ানমারে চীনের বড় ধরনের স্বার্থ রয়েছে। অত্যন্ত নিকটবর্তী দেশ চীনের। এখন প্রশ্ন হচ্ছে যে এটি বাংলাদেশের জন্য আসলে কতটুকু শঙ্কার জায়গা তৈরি করবে? বাংলাদেশের বর্ডার এরিয়াটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে বাংলাদেশের মানচিত্রের ৩ দিকই মূলত হচ্ছে গিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং হচ্ছে একটি নির্দিষ্ট অংশ, এই ৩ দিকের একটি নির্দিষ্ট অংশ, আ একদিকের একটি নির্দিষ্ট অংশ সেটা হচ্ছে মিয়ানমারের বর্ডার। যেটা হচ্ছে টেকনাফ সাইডে। তো ভারত একটি পরমাণু শক্তিধর দেশ, নিঃসন্দেহে এটা সবাই জানে। এখন আমাদের আরো একটি মাত্র যে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, সেও যদি সেক্ষেত্রে পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে থাকে তাহলে দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্রের মাঝখানে কিন্তু আমাদের অবস্থানটা হয়ে যাবে। এবং আমাদের কিন্তু পরমাণু আ শক্তিধর দেশ আমরা না। এখন এক্ষেত্রে বাংলাদেশের আসলে বেশ কিছু আ উম গুরুত্বপূর্ণ আ বিষয় রয়েছে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে হোক বা যেটার স্বার্থেই বলি আমরা। কারণ মিয়ানমারের সাথে কিন্তু আমাদের সম্পর্ক খুব একটা ভালো না। কখনোই খুব একটা ভালো না। কোনো সরকারের আমলেই মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কটা আসলে প্রতিবেশী সুলভ না। এটা না হওয়ার পেছনে মিয়ানমারই দায়ী। তবে এক্ষেত্রে বাংলাদেশের কূটনীতিকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং অত্যন্ত সচেতনতার সাথে এই ব্যাপারগুলোকে লক্ষ্য রাখতে হবে। আর যদি সত্যিই মিয়ানমার পরমাণু কর্মসূচি আ গ্রহণ করে থাকে এবং সেটা যদি তারা আসলে পরমাণু শক্তিধর রাষ্ট্র হবার আ অস্ত্র বানানোর দিকে চিন্তা করেই তারা মুভ করে, তাহলে সেক্ষেত্রে আসলে
বাংলাদেশ কি পলিসি নিবে সেটাও বাংলাদেশের জন্য ভাববার বিষয় আছে। তো তারা আহ, সামরিক দিক থেকে এই পদ্ধতিতে এই প্রসেসে যাচ্ছে কিনা সেটা যদি এখনো নিশ্চিত হওয়া যায়নি, বাট সন্দেহ করাই যেতে পারে, কারণ মিয়ানমার সরকার কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে অত্যন্ত জাতিগত যুদ্ধের মধ্যকার একটি সিচুয়েশনের মধ্যে আছে। তো আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক চাপগুলো তারা যদি অ্যাভয়েড করতে চায়, সেক্ষেত্রে তাদের আসলে কিন্তু এই পরমাণু কর্মসূচিটা তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ঢাল হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে। যেমনটি তারা উত্তর কোরিয়াকে ফলো করতে পারে, আর উত্তর কোরিয়ারও এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রোল আছে। উত্তর কোরিয়া হচ্ছে আহ, রাশিয়া এবং চীন সরাসরি মিয়ানমারকে সহায়তা এই ব্যাপারে নাও করতে পারে, তারা হচ্ছে উত্তর কোরিয়ার মাধ্যমে উত্তর কোরিয়াকে তাদের প্রতিনিধি হিসেবে আহ, পাঠিয়ে মিয়ানমারকে সহযোগিতা করে থাকতে পারে। তো এই বিষয়টা এখন দক্ষিণ এশিয়ার মধ্যে আম, মিয়ানমার যদি পরমাণু শক্তিধর দেশ হয়ে যায়, তাহলে কিন্তু দক্ষিণ এশিয়াতে ভারত পাকিস্তানের পরে মিয়ানমার আরেকটি দেশ হয়ে যাবে পরমাণু শক্তিধর হিসেবে। তো এই বিষয়গুলো সামনে আরো হয়তো বা ক্লিয়ার হবে। তবে বাংলাদেশের বা আমাদের দেশের সরকারের কূটনৈতিক তৎপরতা আমার মনে হয় এই ব্যাপারে আরো নিশ্চিত হয়ে কূটনৈতিক তৎপরতা আরো বাড়ানো প্রয়োজন হবে এক্ষেত্রে, বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই